পরদিন মা এবং মিষ্টি আপুকে আমার নতুন ব্যবসার বুদ্ধিটা জানালাম। আমরা ক্যাটারিং বিজনেস করব। অফিস টু অফিস খাবার দেব। রোজের খাবারের দাম হবে 20 টাকা। মেনুর উপরে সেই দাম। যে যেমন মেনু খাবে তার দাম তেমন। মিষ্টি আপু চিন্তিত স্বরে বললেন, এত টাকা দিয়ে কি আমাদের থেকে কেউ খাবার কিনবে? মাসে 600 টাকা। চেষ্টা করে দেখি না। টাকা লাগবে না। ব্যবসা বললে কি শুরু হয়? টাকাটা না হয় আমি ব্যবস্থা করব। আর কাস্টমার কাকে বিক্রি করব? এক কাজ করি, অফিসে অফিসে যেয়ে খোঁজ নেই। কি বলছো? এটা কি সম্ভব? আমি বিনয়ের সুরে অনুরোধ করলাম। একটু চেষ্টা করে দেখি না। মিষ্টি আপু যেন একটু নরম হলেন। প্রথমে দিতি আপুকে জানালাম আমাদের বুদ্ধির কথা। তিনি হাসি মুখে বললেন, এমনটা হলে তো খুব ভালো হয়। দাঁড়াও, আমার অফিসে আমি জানাচ্ছি। দিতি আপুই প্রথমে আমাদের কাস্টমার এনে দিলেন। তার অফিসে 4 জন দূর থেকে আসেন। তাদের সকালবেলা লাঞ্চ আনা হতো না, ফলে তাদের দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর আমাদের মূলধন দিলেন আমার বাবা। বাবা পেনশনের এক অংশ টাকা আমাকে দিলেন তিনি। তাই দিয়ে আমরা টিফিন ক্যারিয়ার বানালাম। সাহেব তখনও জানেন না, তিনি জানলেন তৃতীয় দিন। আমি আর মিষ্টি আপু সেদিন টিফিন দিতে দ্বিতীয় আপুর অফিসে গিয়েছিলাম। আসার পথে আরেকটা অফিস বিল্ডিংয়ে ঢুকলাম। যদি আর কয়েকটা কাস্টমার হয় তাহলে আমাদের ব্যবসাটা পুরোদমে শুরু হয়ে যাবে। আমরা বিকেলে টিউশন আমার বিকেলে টিউশন বেড়েছে। মোট 5 জনকে ড্রয়িং শেখাই। মোট 500 টাকা মাসে পাই। সেখানে এই ব্যবসা থেকে বেশি কিছু আসলে আমাদের অভাব শেষ হয়ে যাবে। সেই অফিসে আমাদের সাহেবের সাথে দেখা। সাহেব সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। আমাদের দেখে সরু চোখে তাকিয়ে শুধালেন, এখানে কেন? আমি শুকনো ঢোক গিলে বললাম, কাজে এসেছি। কি কাজ? আমি তাকে সব খুলে বলতে তার চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন তীক্ষ্ণ চোখে আমার দিকে তিনি চেয়েছিলেন। সেই ভয়ঙ্কর সিংহের মতো চাহনি। এখনই শিকারকে চিরে ফালাফালা করে দিবেন। মিষ্টি আপু আমার বাহু ধরে ভয়ে সিটিয়ে গেলেন। আমার ভয় লাগলো না। তিনি কঠিন স্বরে বললেন, চলো বাসায়। বাসায় এসে সাহেব ফেটে পড়বেন আমি আন্দাজ করেছিলাম, এবং তার অন্যথা হলো না। তিনি চিৎকার করে উঠলেন, আমি কি তোমাদের 3 বেলার খাবারের ব্যবস্থা করছি না? তাহলে আমার ঘরের মেয়েরা বাহিরে যাবে কেন? মানছি আমার চাকরি নেই, কিন্তু আমি তো অভুক্ত রাখিনি তোমাদের। কে বলেছে আমরা অভুক্ত বলে পথে নেমেছি? পথে তো নামিনি, একটা ব্যবসা করতে চাইছি। আমি কি এতটা অপরাগ? আপনি অপরাগ সেটা কখন বললাম? কিন্তু আপনার সহযোগী হওয়াটা তো অন্যায় না। আমরা শুধু আপনার এই চিন্তাটা ভাগ করে নিতে চাই, যেন রাতে আপনি ঘুমাতে পারেন। একটা কথা শুনে রাখুন, আমরা কেউ আপনাকে ছোট করার জন্য এই ব্যবসাটা করছি না। এই পরিবারটার দায়ভার শুধু একা আপনার নয়, এটা আমাদের সবার পরিবার। আমাদের নিজেদেরও লজ্জা লাগে যখন রাতের বেলা আপনি শুকনো মুখে ফেরেন। 2 লোকমা খেয়ে উঠে যান, যেন পাতিলে ভাতের অভাব না পড়ে। হেঁটে হেঁটে এক অফিস থেকে আরেক অফিসে ছুটে যান, যেন একটা চাকরি হয়। রাতে ঘুম হয় না আপনার। ভাবেন আগামীকাল কী খাওয়াবেন আমাদের। আমাদের আপনাকে এভাবে দেখতে ভালো লাগে না। তাই যদি আমার টিউশন পড়ানো আর এই রান্নার ব্যবসায় কিছু উপার্জন হয়, আর আপনি একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারেন, তাহলে ক্ষতি কী? আমাদের উদ্দেশ্য আপনাকে নিচু করা নয়। হ্যাঁ, এজন্য আমার শ্বশুরের থেকে তুমি টাকা নিয়েছো। এটা আমাকে নিচু করা নয়। আমি ধার নিয়ে এনেছি, লাভ হলে মুনাফা সহ চুকিয়ে দিব। সেটা আপনার চিন্তা করতে হবে না। আমি মনে করি না এতে আপনাকে অসম্মান করা হয়েছে। আমার বাবার একমাত্র মেয়ে আমি, সুতরাং তার থেকে ধার আনা আপনাকে অসম্মান করা নয়। সাহেবের কপালের ভাঁজ মিলিয়ে গেল না, দৃষ্টি নরম হলো না, বরং রাগে গজগজ করতে করতে তিনি বললেন, হ্যাঁ, এখন সবার মাথায় শিং গজিয়েছে। সবাই বোঝা শুরু করেছে আমার কি প্রয়োজন। আমি তো একটা বেকার ব্যর্থ মানুষ, যত সব। সাহেবের উৎকণ্ঠার কারণ আমি বুঝতে পারছিলাম। তিনি আমাদের উপর রেগেছিলেন না, তিনি আসলে নিজের উপর রেগেছিলেন। সেদিন আমি আমার সাহেবকে পড়তে পারছিলাম। রাতে তিনি খেলেন না, বিদ্যুৎ নেই। আমি একটা মোম নিয়ে ছাদে গেলাম। তীক্ষ্ণ ঝাঁঝালো বিড়ির গন্ধ। সাহেব বিড়ি খান ভেবে অভাব হলাম। মোমটা রাখলাম কার্নিশে। বাতাস তখন নেই, আকাশটা মেঘহীন। আমি খুব নরম স্বরে বললাম, কেন এত রাগ করছেন বলুন তো? নিজেকে দোষ দেওয়া বন্ধ কবে করবেন? ঘরে যাও গেদা, ভালো লাগছে না আমার। জানি নিজের উপর আপনি বিরক্ত। এতটা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরিটা হচ্ছে না। হয় তারা ঘুষ চাচ্ছে, নয় তারা আপনার জেলে যাওয়ার কথা শুনে পিছিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনার দোষ নেই। আমার চাকরি থাকলে আজ আমার বউ আর বোনকে এই ভর দুপুরে কোনো অফিসে হকারি করতে হতো না। কে বলেছে আমরা হকারি করছিলাম? শুধু গিয়েছিলাম আমাদের ব্যবসার কথা জানাতে। কাস্টমার না জানলে ব্যবসা বাড়বে কী করে? সাহেব চুপ করে রইলেন। আমি তার বাহুতে মাথা ঠেকিয়ে বললাম,
জানেন মিষ্টি আপু এই কদিন একবারও কাঁদেনি। এই অবস্থায় সে রান্নাঘরে মোড়ায় বসে আমাকে আর জরিনা আপাকে দেখিয়ে দিচ্ছিল রান্নাটা কী করে করতে হয়। তার চোখ মুখ চকচক করছিল। এই আয়টা তার নিজের। সে এই কাজগুলো করতে খুব ভালোবাসে। আর সে আপনাকেও খুব ভালোবাসে। আপনার এই অবস্থার জন্য বারবার নিজেকে দোষ দেয়। আপনার চাকরি চলে যাওয়ার জন্য নাকি সে দায়ী। এই অবস্থায় এমন আফসোস করাটা কি ঠিক? সে যদি আপনাকে সাহায্য করে একটু স্বস্তি পায়, ক্ষতি কি বলুন? আর যে ভাই বোনের জন্য আপনি এত কিছু করেছেন, আজ সেই ভাই বোন আপনার ঢাল হচ্ছে, সেটা কি মন্দ? আমার তো মনে হয় আপনার আনন্দিত হওয়া উচিত। কারণ কজন ভাই বোন আছে যে নিজের কথা না ভেবে ভাইয়ের কথা ভাবে? জানেন মাহমুদ কি বলেছে? মাহমুদ বলেছে সে এখন থেকে পুরো বেতনটা পাঠিয়ে দেবে। তাও আপনাকে চিন্তা করতে মানা করেছে। আমরা শুধু চাই আপনি ভালো থাকুন, যেমন আপনি চান আমরা ভালো থাকি। চাওয়া পাওয়াটা দুপক্ষের মধ্যেই হোক না। একা একা আর কত ভার বইবেন? এই বিপদটা একটু মিলেমিশেই পার করি। শুনেছি বাবার অসুস্থতার সময় আপনি একা সব করেছেন, তখন আপনার পাশে কেউ ছিল না। এখন তো তেমনটা না, আমরা সবাই আছি। তাহলে কেন নিজেকে এত চাপ দিচ্ছেন? নিজেকে দেখছেন আমার হাট্টা গাট্টা সাহেব একদম শুকিয়ে পাটকাঠির মতো হয়ে গেছে। আমার সত্যি ভালো লাগে না আপনাকে এমন দেখতে। আমার কথায় একটা উত্তরও দিলেন না সাহেব। আমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই নীরবতা কাটার মতো লাগছে। যেই চলে যাওয়ার জন্য পা বাড়াবো অমনি আমার হাত টেনে ধরলেন সাহেব। বললেন, জ্ঞানজারা শেষ হলে এখন কৃপা করে চুপটি করে আমার কাছে দাঁড়িয়ে থাকলে ভালো হয়। সাহেব আর আপত্তি করলেন না আমাদের ব্যবসায়। আমাদের কাস্টমারও বাড়ল 4 জন থেকে 10 জন। একটি চুক্তি হলো আমার আর মিষ্টি আপুর মধ্যে। যদিও আমাদের ইচ্ছে ছিল না, তবুও সাহেব করালেন। রুক্ষ স্বরে বললেন, আমি চাই না আমার বোন আর বউয়ের মধ্যে টাকার জন্য চুলোচুলি হোক। আমার শ্বশুরের টাকা ফেরত দেওয়ার পর যা আয় হবে খরচ বাদ দিয়ে তার 2 ভাগে বন্টন করা হবে। মজার কথা জানেন তো, আমাদের ব্যবসাটা এখনও আছে। নাম কানন মিষ্টি অন্ন ভাণ্ডার। এখন আমরা রান্না করি না, আমাদের অনেক স্টাফ। মতিঝিলের পুরো চেইন আমাদের। এখানে বড় বড় অনেক অফিসে আমরা খাবার দিই। এখন আমাদের চুক্তি চলছে। আল্লাহ আমাদের পরীক্ষার প্রায় শেষের পথে নিয়ে এলেন। সন্ধ্যা তখন হবে হবে, আজান শেষ। আমার ছাত্রছাত্রীরা সব চলে গেছে। নামাজ পড়ে আমি চা বানাতে গেলাম রান্নাঘরে। ঠিক তখনই কলিং বেল বাজলো। আমি খুলতেই দেখলাম সাহেব দাঁড়িয়ে আছেন বিশাল ইলিশ হাতে। ইলিশের দাম চড়া। এত টাকা তিনি কোথায় পেলেন? তখন ইলিশের সিজনও না। আমি হতবাক মুখে তার দিকে তাকাতেই তিনি মিষ্টি হেসে বললেন, চাকরিটা আমি পেয়ে গেছি পেয়ারা, শুনছো? আমি স্তব্ধ চোখে তার দিকে তাকিয়ে রইলাম। আনন্দগুলো অশ্রুরূপে ঠাঁই পেল আমার চোখে। এতটা আনন্দিত বোধ হয় কৃপাকে প্রথম কোলে নেবার পরও হয়েছিল। সেদিন আমার পরিবারে খুশির বন্যা বয়ে গিয়েছিল। মা খুশিতে কেঁদে দিয়েছিলেন। রাতে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল। সর্ষে ইলিশ রেঁধেছিলাম। খাওয়ার পর সব গুছিয়ে ঘরে এসে দেখলাম কৃপাকে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছেন সাহেব। আমি কারণ জিজ্ঞেস করতে তিনি আমার খোঁপায় প্রথমবারের মতো একটা গোলাপ গুজে বলেছিলেন, কৃপা করে আমার গ্যাদা পেয়ারাটাকে কিছু সময়ের জন্য ধার দেওয়া যায়? আমি হতবাক নির্বাক। উনি আমার সাহেবই তো? আমার চোখ অগ্নিকোঠর থেকে বেরিয়ে আসতে চাইল। এই কাঠ খাইস্টার লোক কিনা আমার খোঁপায় গোলাপ বুঝলেন? আমার বহুদিনের শখ ছিল এটা। বহুদিন বললে ভুল হবে। বছর পেরিয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মন আবেগে আপ্লুত হয়ে পড়ে, হৃদয় তরল হয়। আমার ক্ষেত্রে ব্যতিক্রম হলো না। সাহেব তাহলে জানেন আমার ফুল পছন্দ? আমার চোখ টলমল করে উঠল মুহূর্তেই। আবেগে সুরে শুধালাম, এই ফুল আমার জন্য? না, আমার 10টা বউ আছে। আজকে তোমার নাম্বার, তাই তোমাকে দিলাম। যন্ত্রণা যত সব। ব্যাস, আমার আবেগের উপর একেবারে ঠান্ডা পানি ঢেলে দিলেন মহাশয়। উল্টো আমার খোপা থেকে ফুলটা খুলে বললেন, থাক, তোমার লাগবে না, আমি আমার অন্য বউদেরই দিয়ে দেব। বলে যাওয়ার জন্য পা বাড়াতে আমি খপ করে তার কলার টেনে ধরে বললাম, মশকরা করেন আপনি? গাদা পেয়ারা দেখি পেয়ারা মাখার মতো ঝাল হয়ে গেছে। বলে আমার গাল টানলেন সাহেব। আমার কপালে আসা চুলগুলো আলতো হাতে কানের পেছনে গুজে দিয়ে কিছু সময় তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। তার দৃষ্টি নরম, কোনো রুক্ষতা নেই। মনে হলো তিনি পরম যত্নে তার প্রিয় জিনিসটাকে দেখছে। ঠোঁটের কোণ বাঁকালেন কিঞ্চিত। আমার মুখ তখনও রাগে লাল হয়ে আছে। এই হুতুমটা কেন এমন? একটু আদর করতে পারেন না? আমি অনুযোগের স্বরে বললাম, আপনি কি জানেন আপনি একটা খারাপ লোক? আপনাকে মোটে ভালোবাসা উচিত না। মানুষ তার বুকে কত শত মিষ্টি কথা বলে, আর আপনি? সাহেব হাসলেন এবার। এরপর ঝট করে আমাকে কোলে তুলে নিলেন। আমি আকস্মিক ঘটনায় ডাল সামলাতে তার গলা পেঁচিয়ে ধরলাম। আমার হাতের নখ বিঁধল তার গলায়, অথচ তিনি নির্বিকার।
খুব আস্তে বলল, তোমার 7 জন্মের ভাগ্য আমার আহ্লাদের ভাগীদার হয়েছ। এই আপনার আহ্লাদের নমুনা? এর থেকে বেশি আহ্লাদ করলে মাথায় উঠে নৃত্য করবে। এমনিতে তো কম নৃত্য করো না। তখন আমার আছাড় মারতে ইচ্ছে হবে। ও তাই বুঝি? সন্দেহ আছে? আমাকে আছাড় মারতে পারবেন? তিনি আমার চোখে চোখ রাখলেন। শান্ত দৃষ্টি যেন অনেক কিছু বলে দিল। এই দিঘির মতো শান্ত দৃষ্টিতে ডুবে গেলেও হয়তো ক্ষতি নেই। আমি তার গলায় মুখ গুজলাম। তিনি পরম যত্নে আমাকে নিজের সাথে লেপ্টে রাখলেন। একবার কোমল স্বরে রাখলেন, পেয়ারা। হুম। কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকলেন। আমার মুখখানা খুব আলতো করে ছুঁলেন। তার না বলা কথায় জানে কি যেন ছিল। তিনি গাঢ় চুম্বন আঁকলেন আমার কপালে। চুমু গাঢ় হতে লাগলো। তার গালের খোঁচা খোঁচা দাড়ি বিঁধল আমার নরম ত্বকে। তার এই আদরটা আজ ভিন্ন লাগলো। কোনো ব্যস্ততা নেই, যেন অনেক সময় হাতে। তিনি খুব যত্নে আমার প্রতিটা অংশে বিচরণ করলেন। আমি আবেদনময়ী সেই মুহূর্তের আবেগে আপ্লুত হয়ে উঠলাম। আমার চোখ থেকে যখন জল গড়ালো, তিনি তা শুষে নিয়ে আমাকে জড়িয়ে ধরে রইলেন তার উষ্ণ আলিঙ্গনে। কতটা পথ পাড়ি দিলাম, তাই না? একটা সময় তার সেই স্পর্শ ভয় হতো, অথচ এখন সুখময় লাগে। মনে হয় তার বুকের এই উষ্ণতার আচ্ছাদনেই আমার মৃত্যু হোক। সাহেব ছাড়া এই পৃথিবীটা বড্ড মলিন। আমি কিভাবে থাকবো এই মানুষটিকে ছাড়া? সাহেব নেই এমনটা কল্পনা করলেও আমার বুকটা ধড়াস করে ওঠে। ভাবতেই আমার চোখ ভিজে এলো। তিনি হুট করে সতর্ক হলেন, কুণ্ঠিত স্বরে শুধালেন, কষ্ট হচ্ছে? আমি উত্তর দিতে পারলাম না। বুক ভার হয়ে গেল। কথাগুলো জমাট বেঁধে গেল। আমি সাহেবকে জড়িয়ে ধরে হু হু করে ডুকরে উঠলাম। সাহেব বিপন্ন চোখে চাইলেন। আমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলেন। শেষমেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি ভেবেছিলাম আমার গ্যাদা বুঝি বড় হয়ে গেছে। হা। আজ সাহেবের নতুন অফিস। সাহেব আবার আগের জীবনে ফিরে যাবেন। এই চাকরির বেতনটা আগের থেকে কম। খুব বড় কোম্পানিও নয়। তবুও সাহেব এই চাকরিটা করার জন্য উদগ্রীব। কারণ এই গত 4 মাসের বেকারত্ব তাকে জর্জরিত করে ফেলেছে। অভাবের দিনগুলোর কথা মনে পড়তেই অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমি মনের মতো করে সাহেবের জন্য চা বানালাম। গতকালকের একটু দুধ ছিল। এই কয়েক মাসে সাহেব দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছিলেন। দুধ কিনতে হতো বারবার। যা দুধ কিনতেন তা শুধু কৃপা আর মায়ের জন্য বরাদ্দ বলে ঘোষণা দিয়েছিলেন। তাকে জিজ্ঞেস করলে তিনি খেকিয়ে বললেন, বয়স হয়েছে আমার, দুধ চা খেয়ে খেয়ে অসুস্থ হব নাকি? কি এমন বয়স? 36 বছর কি অনেক বেশি? ঘরে এসে দেখলাম সাহেব একটা জামার সাথে কুটকুট করছেন। আমাকে দেখে ভ্রুকুটি করে বললেন, বোতাম লাগাতে পারো? একটু লাগিয়ে দাও তো, ছিঁড়ে গেছে। পারবো না কেন, শার্টটা খুলে দিন। দেরি হচ্ছে, সময় নেই। এভাবে পারলে করো, নয়তো লাগবে না। আমি চায়ের কাপটা রেখে বিরক্তি নিয়ে বললাম, আর পারি না আপনাকে নিয়ে। দেখি আমার দিকে ফিরুন। লোকটার বুকের কাছে আমার মাথা। এত জিরাফের সমান লম্বা কেউ তো বলেছে। আমি এদিক ওদিক তাকালাম। একটা টুল খুব দরকার, নয়তো পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে এই জিরাফের কলার অবধি হাত নিয়ে বোতাম লাগানো দুর্বিষহ ব্যাপার হবে। সাহেব বিষয়টা যেন লক্ষ্য করলেন তার সূক্ষ্ম দৃষ্টিতে। আমার সামনে এসে ঝুঁকলেন খানিকটা, বিদ্রুপ করে বললেন, গেদু হাত যায় না আমার কলারে? রাতের বেলা তো ঠিক শাকচুনির মতো লম্বা হয়ে যাও। আমি চোখ ছোট ছোট করে তাকালাম তার দিকে। কলারটা টেনে ধরে তাকে আরও নিজের দিকে ঝুঁকালাম। সাথে সাথে তিনি মাজা ধরে বললেন, করতেছ কি? এখনই তো আমার মাজাটা অক্কা পেত। বেশ হইতো। বুইড়ার রঙও শেষ হয় না। আর একটু টুটা করলে সুই ফুরিয়ে দেব। সাহেব আমার গালে একটা জোরে কামড় বসালেন। এই লোকের এই এক পদ অভ্যাস। আমি তাকে ঠেলে কড়া স্বরে বললাম, কি সমস্যা? লাল পেয়ারা খেতে ইচ্ছে হলো? আসল বড় নখটা তো আপনি। বুড়া বয়সে বিমূর্তি। আমি ছটপট তার বোতামটা সেলাই করে মুখ উঁচিয়ে সুতোয় কাটতে যাব। অমনি তিনি আমার কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে এলেন। তার হৃদস্পন্দন স্পষ্ট। আমি সুতো খিচে তার দিকে তাকাতে দেখলাম অদ্ভুত প্রগাঢ় নয়নে চাইলেন আমার দিকে। আমি ভ্রু নাচিয়ে বললাম, কি? বরাবরের মতোই মানুষটার কিছু বলল না। আমার কোমর ছেড়ে দিলেন। চা তখন ঠান্ডা হয়ে গেছে। সাহেব সেই ঠান্ডা চাই খেলেন। বাঁকা হেসে বললেন, এই ক মাসে তো দুধ চায়ের স্বাদ ভুলে গিয়েছিলাম।